এরকম সাজিয়ে জেমস ক্লিপ দিয়ে এইভাবে আটকিয়ে দিতে হবে। দিয়ে তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার সেট হয়ে গেল। এবার আপনি যদি জমা দেন তাহলে আপনার জিনিসটা অল্প সময়ের মধ্যে এবং স্বাভাবিকভাবেই আপনি এটা দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের পাসপোর্ট রিকোয়েস্ট লেটার, যেটা আইআরসিসি পাঠিয়ে থাকে। এখানে একটা ইনফরমেশন দেয়া দরকার, সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম যারা এই সময়ের মধ্যে কানাডিয়ান পিআর অথবা স্টুডেন্ট ভিসার জন্য পাসপোর্ট রিকোয়েস্ট পেয়েছেন। পাসপোর্ট রিকোয়েস্ট আসার পরে কিছু কাজ থেকে থাকে। আমরা জানি যে জাস্ট পাসপোর্ট রিকোয়েস্টের লেটারের মধ্যে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তারপরেও অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে আমরা কী করব না করব। যেহেতু আমি নিজেও পাসপোর্ট রিকোয়েস্ট পেয়েছি এবং আমি আমার পাসপোর্ট সাবমিট করেছি, যার কারণেই আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আশা করি কাজে লাগবে। তো যারা পাসপোর্ট রিকোয়েস্ট পেয়েছেন, এই ভিডিও তাদের জন্য অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য। পাসপোর্ট রিকোয়েস্ট আসার পরে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তাহলে আমরা দেখি কিভাবে ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমরা স্ক্রিন শেয়ার করে দেখব কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়। ওকে, আমরা অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য চলে যাব গুগল থেকে ভিএফএস ঢাকা, চলে আসবে ভিএফএস গ্লোবাল ঢাকা। প্রেফারেড ডেট, ইট মিনস কমফোর্ট ফিল করেন সেই ডেটেই আপনি এখানে লিখবেন। আপনি যেই ডেটে যেতে চান এখানে লিখলেই যে সেই ডেটেই পাবেন বিষয়টা এরকম না। ভিএফএস থেকে যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই ডেটে আপনাকে যেতে হবে মূলত। আপনি শুধু বলতে পারেন যে আমার এই ডেটে হলে ভালো হয়, তখন ওরা দেখবে। তো আমরা লেটেস্ট যে ডেট সে চেষ্টা করবো সেই ডেটটাই দেওয়ার। এখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এটা মেইলটা চলে যাবে বিএফএস এর কাছে। তখন ওরা এই জিনিসটা দেখে ১ ঘন্টার মধ্যেই নরমালি ওরা অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা কনফার্ম করে ইমেইলে। ওকে, অ্যাপয়েন্টমেন্টটা নেবার পরে এইরকম একটা লেটার দিবে ওরা, যেই লেটারের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে, টাইম থাকবে, কোন সময়ের মধ্যে আপনি যাবেন। নর্মালি আপনি যখন পৌঁছাবেন এই টাইমের ১৫ মিনিট আগে আপনি ওখানে পৌঁছাবেন এবং এই লেটারটা আপনি এই লেটারটা সবার উপরে থাকবে। আমি সাজানোর সময় দেখাই দেবো কিভাবে সাজাতে হয়। এটা হচ্ছে ভিএফএস যখন আপনার ডেটটা কনফার্ম করবে তখন এরকম একটা লেটার দিবে, যেখানে নাম থাকবে, আপনার রেফারেন্স একটা নাম্বার দিবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম দেওয়া থাকবে। টাইপটা হচ্ছে পাসপোর্ট সাবমিশন। এই লেটারটা সাথে করে নিয়ে যেতে হবে এটার সাথে, এবং এই লেটারটা নেবার পরে আরও কিছু বিষয় আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। এটা হচ্ছে আমাদের পাসপোর্ট রিকোয়েস্ট লেটার, যেটা আইআরসিসি পাঠিয়ে থাকে। এই লেটারটা সাথে করে নিয়ে যেতে হয়। এখানে টোটাল বিষয়টা আছে যে পাসপোর্টের পুরো জিনিসটা লেখা আছে, এটা একটু পড়ে নিতে হবে। নরমালি পিআর এর জন্য যে পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা আসে সেটা হচ্ছে এরকম ৫ পেজের একটা রিকোয়েস্ট লেটার, যেখানে অনেক ইনফরমেশন থাকে কিভাবে পাসপোর্টটা সাবমিট করবেন, কতদিন সময় লাগবে। ৫ পেজের হচ্ছে এই লেটারটা, এর মধ্যে ইনফরমেশনটা ক্লিয়ার থাকে যে আপনি যদি কানাডার বাইরে থেকে আবেদন করে থাকেন তাহলে আপনার পাসপোর্ট আপনি কিভাবে জমা দিবেন সেটার ইনস্ট্রাকশন থাকে। দেখেন এখানে ক্লিয়ারলি লেখা আছে হাউ টু সাবমিট ইউর পাসপোর্ট ফটোস অ্যান্ড অ্যাপেন্ডিক্স বি।
এবং দেখেন অ্যাপ্লিক্যান্ট রিসাইডিং আউটসাইড অফ কানাডা, যারা কানাডার বাইরে থেকে আবেদন করেছে পাসপোর্টটা জমা দেবে, তখন তারা এই জায়গাটা ফলো করবে। এখানে ইনস্ট্রাকশন ক্লিয়ারলি দেওয়া আছে। আর যারা ইনসাইড কানাডা আছে তারা এইটা ফলো করবে। ওকে, এবং এবং হচ্ছে যে অ্যাপেন্ডিক্স বি, ভিতরে থাকুক বা বাইরে থাকুক, কানাডার ভিতরে অথবা বাইরে যেখানে থাকুক না কেন, সবাইকেই অ্যাপেন্ডিক্স বিটা ফিল আপ করতে হবে। দেখুন এখানে ইনফরমেশনটা ক্লিয়ার যে শুধুই একটা জিনিসই ফিল আপ করতে হবে এই পাসপোর্ট লেটারের মধ্যে। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স বি, সবাইকে এটা ফিল আপ করতে হবে, সে কানাডার ভিতরে থাকুক বা কানাডার বাইরে থাকুক, যেখান থেকে আবেদন করুক না কেন অ্যাপেন্ডিক্স বিটা ফিল আপ করতে হবে। ওকে, এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট, মেইন অ্যাপ্লিকেন্ট, প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট, যে সে এই ঘরটাতে ইনফরমেশন ফিল আপ করবে। এবং তারপরে সে যদি স্পাউস থেকে থাকে তাহলে সে তার স্পাউস এখানে ইনফরমেশনটা হবে। আর হচ্ছে যদি চাইল্ড থেকে থাকে তাহলে চাইল্ডের ইনফরমেশন এখানে হবে। এটা ভার্টিক্যালি এই লেখাটা ফিল আপ করতে হয়। চাইল্ড যদি একটা হয়ে থাকে একটা, দুইটা হলে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যদি পাঁচটার অধিক হয়ে থাকে মানে ৫ জনের অধিক হয়ে থাকে তাহলে এখানে ক্লিয়ারলি লেখা আছে যে প্লিজ কন্টিনিউ অন এ সেপারেট পেজ ইফ ইউ হ্যাভ অ্যাডিশনাল চিলড্রেন হু উইল অ্যাকম্পানি ইউ টু কানাডা। তার মানে হচ্ছে যদি ৬ জন হয়ে থাকে আপনার, তাহলে আর একটা ফর্ম আপনি এক্সট্রা ফিল আপ করতে পারবেন। এটা গেল হচ্ছে ব্যাপার। ওকে, ফটো ২ কপি ছবি দেবার জন্য এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছে এনক্লোজ দ্য ফটোস অফ ইচ পারসন ইন এ স্মল এনভেলপ। পাসপোর্ট জমা দেওয়ার জন্য সকল কাগজপত্রের আগে ওরা যেটা দেখতে চায় সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ডিটেলস। এটা হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ডিটেলস, কাগজপত্র। এই জিনিসটা ওরা দেখতে চায়, কারণ এর মধ্যে মানে ফি কত বা কবে দিয়েছেন সব কিছু আছে। এটা দেখার পরে তখন মূলত পাসপোর্ট নেবার যে প্রসেসিং সেটা শুরু হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখি পাসপোর্ট নেবার যে প্রসেস সেটা কেমন হয়ে থাকে। আমরা এখন দেখব কিভাবে এটাকে সাজাইতে হয়। এইখানটাতেই মূলত ওরা বিএফএস এর অফিসারগুলো আসলে ওদের এত ব্যস্ত, ওরা দেখা যাচ্ছে যে আপনি অ্যাপ্লিকেন্ট জমা দিতে গেলেন, সামান্য একটু ভুলভালের কারণে ওরা জিনিসটা নিতে চায় না, বলে সাজায় দেন, আপনি করে দেন, এরকম একটা ব্যাপার। এনিওয়ে, আমরা দেখি। এটা হচ্ছে পাসপোর্ট রিকোয়েস্ট, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আপনি পেলেন। এটা থাকবে পাসপোর্টের সর্বপ্রথমে এই পেজটা থাকবে, এভাবে থাকবে। থাকার এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার রিকোয়েস্ট লেটার। ৫ পেজের যে রিকোয়েস্ট লেটার সেটা একেবারে অর্ডার অনুযায়ী যেভাবে আছে ১, ২, ৩, ৪, ৫, সবার শেষে অ্যাপেন্ডিক্স বি থাকবে, সেটা এভাবে থাকবে। এইটা দেবেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের নিচে। অ্যাপয়েন্টমেন্ট লেটারের নিচে এটা দেবার পরে রয়ে গেল। এরপরে কাজ যেটা সেটা হচ্ছে ছবি কীভাবে অ্যাটাচ করতে হয়। মূল জিনিস হলো এইটা। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি এই জায়গাতে ভুল করে ফেলেছিলাম যে এখানে ক্লিয়ার লেখা আছে পাসপোর্ট রিকোয়েস্ট লেটারের মধ্যে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি ছবিটা কিভাবে দেবেন। তা আমি মনে করেছিলাম যে পাসপোর্ট যেহেতু ডিএইচএলে যাবে, ওরা একটা খামের মধ্যে ছবি দুটো দিয়ে দিবে, এটাই হয়তো বা হবে। কিন্তু আমার আসলে ধারণাটা ভুল ছিল, যার কারণে ওরা আমার এটাকে নেয়নি। ইনস্ট্যান্টলি বললো যে আপনি ইনভেলপের মধ্যে এটা দিয়ে দেন। এখন বিএফএস এর মধ্যে তো ইনভেলপ নেই, আমি নিয়েও যাইনি, ওরা দেয়ও না। তাহলে কি করবেন আপনি? আমার সাথে আমার ওয়াইফ ছিল, আমি আমার ওয়াইফকে বললাম, ও নিচে গিয়ে এইরকম একটা ইনভেলপ নিয়ে আসলো যেটার মধ্যে এটা দিতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা আপনি যাবার আগেই, বিএফএসে যাবার আগে এই জিনিসটা নিয়ে যান। আদারওয়াইজ ওখান থেকে আপনার বের হইতে বেশ সময় লেগে যাবে। কারণ হচ্ছে আমি পাসপোর্ট জমা দিয়েছিলাম সিলেটের ভিএফএস নর্মালি আমার কাছে মনে হচ্ছে শহরের বাইরে, যার কারণেই এই জিনিসটা পেতে আমার ওয়াইফের ঘুরে আসতে আধা ঘন্টা সময় লেগে গিয়েছিল। তো আমরা দেখি এটা কীভাবে ঢুকাতে হয়। ছবির পিছনে স্টুডিওর সিল এবং যেদিন আপনি ছবি তুলেছিলেন তার ডেট থাকবে, এবং উপরে থাকবে হচ্ছে ছবির পিছনে নাম আর হচ্ছে ডেট অফ বার্থ। আমি স্ক্রিনে দিয়ে দিব কিভাবে এটা লিখতে হয়, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। যাই আমরা দেখি ছবি। এই হচ্ছে আমার ছবি, দুইটা ছবি 50x70 সাইজের। স্পেসিফিকেশনটাও আমি দিয়ে দেবো যে এই ছবিটা কীভাবে, নর্মাল পাসপোর্ট সাইজের ছবি না, এটা একটা স্পেশাল রিকোয়ারমেন্ট আছে। সেটা রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম। ছবি দুটো এনভেলপের মধ্যে দিয়ে এটা এভাবে ভাঁজ করে এই এনভেলপের এখানে নর্মালি আপনাকে শুধুমাত্র আপনার নাম আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এরকম সাজিয়ে জেমস ক্লিপ দিয়ে এইভাবে আটকিয়ে দিতে হবে। দিয়ে তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার সেট হয়ে গেল। এবার আপনি যদি জমা দেন তাহলে আপনার জিনিসটা অল্প সময়ের মধ্যে এবং স্বাভাবিকভাবেই আপনি এটা দিতে পারবেন। এখানে একটা ইনফরমেশন দেওয়া দরকার, সেটা হচ্ছে যে
12 বছরের নিচের বাচ্চাদেরকে যেমন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার প্রয়োজন নাই, অ্যাট দ্য সেম টাইম 12 বছরের বাচ্চাদের পাসপোর্ট জমা দেওয়ার সময়ও তাদেরকে লাগবে না, তাদের বাবা মা জমা দিলে পরেই হয়ে যাবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বাচ্চাদেরকে যাওয়ার প্রয়োজন হয়নি, তাদের পাসপোর্ট আমরা দুজন জমা দিতে পেরেছি। তবে অ্যাপ্লিকেন্ট এবং স্পাউস অবশ্যই পাসপোর্ট জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে হবে, এবং যখন পাসপোর্টটা ভিসা লেগে চলে আসবে তখন অ্যাপ্লিকেন্ট চাইলে এই পাসপোর্ট সে একা একা নিয়ে আসতে পারবে। যেমন ধরুন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম ঢাকাতে, এবং যখন আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ঢাকার চেষ্টা করলাম, ওরা আমাকে প্রায় 15-20 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিবে, যার কারণে আমি সেই ডেটটা নেইনি। আপনি চাইলে সিলেটের নেক্সট ডে, যেদিন আমি কথা বলতেছিলাম সেদিনের পরের দিনই সিলেটে দেওয়া যাবে। তো আমি আরও একদিন পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিলেটে জমা দিয়েছিলাম। এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন এই ব্যাপারে, অ্যাপয়েন্টমেন্ট নেবার সময় আপনি যেই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন চেষ্টা করবেন সেখানেই পাসপোর্টটা জমা দিতে। তার কারণ হচ্ছে, আপনি যদি সেন্টার চেঞ্জ করেন তাহলে আপনাকে অ্যাডিশনাল কিছু চার্জ দিতে হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম ঢাকাতে এবং পাসপোর্ট জমা দিয়েছি সিলেটে, যার কারণে আমাকে অ্যাডিশনাল কিছু চার্জ দিতে হয়েছে। ইটস লাইক পার পাসপোর্টে 1360 টাকার মতো এরকম কিছু প্রতি পাসপোর্টে দিতে হবে আপনি, শুধুমাত্র সেন্টার চেঞ্জ করার কারণে। এবং মেইন যে সমস্যা আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যদি সেন্টার চেঞ্জ করেন তাহলে আপনার পাসপোর্টটা ডেলিভারিও নিতে হবে ফিজিক্যালি আপনাকে নিজে গিয়ে। কিন্তু আপনি যদি সেম জায়গাতে যেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেখানে যদি পাসপোর্টটা জমা দেন, তাহলে ওরা ডিএইচএলে আপনার এই পাসপোর্টটা আপনার বাসায় বা আপনার অ্যাড্রেসে ওরা পাঠিয়ে দেবে। এইটা হচ্ছে আরেকটা প্রবলেম যদি আপনি সেন্টার চেঞ্জ করেন। আপনার যদি একাধিক পাসপোর্ট থেকে থাকে, লাইক পুরনো পাসপোর্ট 2টো আছে, পুরনো পাসপোর্ট 3টে আছে, আপনার লেটেস্ট যে পাসপোর্ট শুধুমাত্র সেই পাসপোর্টটাই আপনি জমা দেবেন, পুরনো পাসপোর্ট জমা দেওয়ার দরকার নাই। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, দেখুন এটা আমার পুরনো পাসপোর্ট, এখানে আমার আরও 2টা পাসপোর্ট আছে, কিন্তু আমি এই পাসপোর্টগুলো জমা দেইনি। শুধুমাত্র আমার যেই পাসপোর্টটা ভ্যালিড, যে পাসপোর্টটা আছে শুধু লাস্ট যেটা, সেটাই আমি জমা দিয়েছি। এখন আমার পাসপোর্ট অলরেডি সিঙ্গাপুরে রেজ করেছে, আশা করি 2-1 দিনের মধ্যেই আমি আমার পাসপোর্টটা পেয়ে যাব। পাসপোর্ট জমা দেওয়া শেষ, জমা দেওয়ার পরে ভিএফএস থেকে আপনাকে এইরকম একটা লেটার দিয়ে দেবে, এরকম একটা রিসিপ্ট দিয়ে দেবে, যেখানে আপনার পাসপোর্টের কপি থাকবে এবং আপনি টাকা জমা দিয়েছেন সেই মানের রিসিপ্ট থাকবে, ডিটেলসটা থাকবে, এবং আপনি যে পাসপোর্টটা অ্যাকাউন্ট হোল্ডার আপনি নিজে একা এটাকে কালেক্ট করতে পারবেন, সেই ধরনের একটা ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে অ্যাপ্লিকেন্ট ক্যান কালেক্ট দ্য ডিসিশন। পরিশেষে একটা কথাই বলবো, আমি আমার টোটাল প্রসেসিংটা, কানাডার পিআর, আমি কিভাবে জব অফার পেলাম, জব অফারের পরে আদার্স যত প্রসেসিং আছে সব প্রসেসিং আমি আমার নিজেই করেছি, এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আমার পাসপোর্ট রিকোয়েস্ট এসেছে, আমি আমার পাসপোর্টটা জমাও দিয়েছি। পরবর্তীতে আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম কানাডিয়ান লাইফস্টাইল এবং কীভাবে জব পেলাম, আমি কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করলাম, কবে এন্ডোর্সমেন্ট হলো, যেহেতু আমি আন্ডার এআইপিপিতে আবেদন করেছিলাম, এখানে অনেক প্রসেস ছিল, টোটাল প্রসেসটা আমি আমার চ্যানেলে 1 by 1 আপলোড করব। আশা করি আপনারা বিষয়গুলো আপনাদের ভালো লাগবে। যদি ইন্টারেস্ট থাকেন বিষয়গুলো কিভাবে হয় জানার জন্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন। থ্যাংক ইউ।